মনের বড় কষ্ট নিয়ে একই কাগজে ১ বছর পর আবারও সাক্ষ্য দিচ্ছে নীলাদ্রি। পার্থক্য শুধু এতটুকুই, ১ বছর আগে নিজের সব অনুভূতি দিয়ে বিয়ের স্বাক্ষর, আর এখন ডিভোর্স। কিন্তু তার কোনো মায়া বা আফসোস হচ্ছে না, বরং মনে হচ্ছে সে অবশেষে মুক্তি পেতে চলেছে। নীলাদ্রি সাইন করার আগে বিপরীত দিকের লোকটার দিকে এক পলক তাকালো। ৪ চোখের দৃষ্টি একত্রে হতেই নীলাদ্রি মাথা নিচু করে খুবই দ্রুত সাইনটা করে দিল। হ্যাঁ, এখন থেকে সে ডিভোর্সি। আজ থেকে তাকে সমাজে কলঙ্কের দাগ লাগিয়েই চলতে হবে। নীলাদ্রি সাইন করা শেষ হতেই কাগজটি বিপরীত দিকে আসা লোকটিকে বাড়িয়ে দিতেই সে সাইন করে নিল। আরিয়ান কাগজে কলম বসানোর আগে একবার নীলাদ্রির দিকে তাকালো। নীলাদ্রি তার দৃষ্টি অন্যদিকে ফিরিয়ে ফেলল। তার এই মানুষটার চোখের দিকে তাকানোর সাহস নেই। এই চোখের দিকে তাকালে তার মন ক্ষতবিক্ষত হয়ে যায়। এরপর লোকটিও খুব তাড়াহুড়োর সহিত সাইনটা করে দিল। নীলাদ্রি একটা মলিন শ্বাস ফেলল, বের হয়ে গেল উকিলের রুম থেকে। নামতে নামতে সে ভাবছে এতদিনে লোকটির প্রতি মায়া জন্মে গেছিল, তবে পাশাপাশি স্বস্তির শ্বাসও ফেলল। অবশেষে সেই তিক্ততাপূর্ণ জীবনটা থেকে মুক্তি পেল। কিন্তু তবু এই মানুষটা তার অভ্যাসে পরিণত হয়েছিল। ভুলতে কি পারবে মানুষটাকে? নীলাদ্রির বুক চিরে এক তপ্ত শ্বাস বেরিয়ে এলো। গেটের সামনে দাঁড়ানো নীলাদ্রির বাবা। বাবাকে নিয়ে সামনে এগিয়ে যাবে, এমন সময় পেছন থেকে সেই অতি চিরচেনা ডাকটা শেষবারের মতো কানে বাজতে নীলাদ্রি এক মুহূর্তের জন্য সব ভুলে পেছনে তাকালো। আরিয়ান একটু এগিয়ে নীলাদ্রির কাছ থেকে দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে বলে উঠল, ভালো থেকো। এই ১ বছর অনেক কষ্ট দিয়েছি তোমায়, পারলে মাপ করে দিও। নীলাদ্রি কিছু না বলে দাঁড়িয়ে রইল। কেন জানি এই মানুষটার এমন নরম কণ্ঠ শুনলে সেই মানুষটার করা পাশবিক অত্যাচার সব ভুলে যেতে ইচ্ছা করে। নীলাদ্রির হুঁশ ফিরল যখন তার বাবা রেগে আরিয়ানকে থাপ্পড় মারল। তোমার লজ্জা করে না? আমার মেয়ের জীবন শেষ করে আবার ভালো থাকো বলছো? আমারই ভুল ছিল, বেশি ভালো মনে করে তোমার হাতে মেয়ে দিয়ে। আজ থেকে আমার মেয়ের সাথে তোমার সব সম্পর্ক শেষ। আমার মেয়ের আশেপাশেও যেন তোমাকে আর না দেখি, মনে থাকে যেন। আরিয়ান শ্বশুরের কথা শুনে আর কোনো জবাব দেওয়ার সাহস পেল না। আয় মা, চলে আয়। নীলাদ্রি বিনা বাক্যে সেখান থেকে চলে যায় বাবার সাথে। আরিয়ান চেয়ে আছে তাদের দিকে। নীলাদ্রিও পেছন ফিরে তাকায়। একে অপরের চোখাচোখি। অবশেষে একে অপরের বিপরীত দিকের রাস্তা দিয়ে চলে যাচ্ছে। আজ থেকে নীলাদ্রি আরিয়ানের গন্তব্য ভিন্ন। আর কোনো পার্থক্যের বাধা নেই। নীলাদ্রি চোখ মুছে নিল। সে তো মানুষটাকে ভালোবাসতে চেয়েছিল, তবুও কেন মানুষটা তাকে আপন করে নিতে পারল না? হয়তো তারই নিয়তি খারাপ। বাবারও ভীষণ মন খারাপ, কারণ তিনি যে জোর করে নীলাদ্রিকে বিয়ে দিয়েছিল নিজেরই বন্ধুর ছেলের সাথে। তখন সবেমাত্র উচ্চ মাধ্যমিক দিয়েছে নীলাদ্রি। তারই ইচ্ছা সে অনেক পড়বে, একদিন বাবা মায়ের মুখ উজ্জ্বল করবে। কিন্তু বাবা তার এক বন্ধুকে কথা দিয়ে রেখেছিল যে তার একমাত্র মেয়েকে বন্ধুর ছেলের হাতে তুলে দিবে। ব্যবসার কাজে আরিয়ান নীলাদ্রিকে নিয়ে ঢাকায় নিয়ে যায়। ঢাকায় নিয়ে যাওয়ার পরেও তাদের সম্পর্কের কোনো উন্নতি হয়নি। নীলাদ্রি মনে করলো হয়তো মানতে কষ্ট হচ্ছে, আস্তে আস্তে মেনে নিবে। সে সবকিছু ভুলে মানুষটার সেবা যত্নের দিকে সম্পূর্ণ ধ্যান দিল। কিন্তু মানুষটা নীলাদ্রির সাথে একটা কথা বলারও প্রয়োজন বোধ করত না। আস্তে আস্তে বেড আলাদা হলো। এরপর ঢাকায় এসেও পুরোপুরি রুমও আলাদা হয়ে গেল। উল্টো ঢাকায় এসে মানুষটার মুখোশ খুলে গেল। সারাদিন নীলাদ্রি একা বাসায় পড়ে থাকে, তার কোনো খোঁজ নেয় না। মাঝরাতে আরিয়ান নেশা করে বাসায় আসে। নীলাদ্রি তা দেখে বলল, তুমি কি কখনো মানুষ হবে না? গ্রামে তো কত ভালো ছিলেন। আরিয়ান আর কিছু বলতে না দিয়ে থাপ্পড় দিয়ে বলল, চুপ, সব আমার ইচ্ছা, বলে রুমে চলে যায়। রুমে গিয়ে ফ্রেশ হয়ে তার প্রেমিকাকে কল দেয়। নীলাদ্রিকে দেখিয়ে দেখিয়ে অন্য একটি মেয়ের সাথে কথা বলছে। নীলাদ্রি সব চুপচাপ সহ্য করলেও এভাবে অন্য একটি মেয়ের সাথে কথা বলা দেখে আর চুপ থাকতে পারল না। সে রেগে গিয়ে মোবাইল নিয়ে ফেলে। আরিয়ান রাগে উঠে নীলাদ্রিকে সে বেধড়ক মার দিতে থাকে। সকালে উঠেই সারা দেহ ব্যথায় ছটফট করে উঠল। ব্যথার শরীর নিয়ে নীলাদ্রি সকাল সকাল উঠে যায় আরিয়ানের নাস্তার ব্যবস্থা করার জন্য। নীলাদ্রি টেবিলে নাস্তা দিচ্ছে খুব কষ্ট করে, তবুও টুশব্দ না করে মানিয়ে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত সফল হয়নি। হঠাৎ কারো অনবরত ডাকার ফলে নীলাদ্রির হুঁশ ফিরতেই দেখলো বাবা আসে তাদের বাড়ির দরজার সামনে। সে দরজার দিকে তাকিয়ে থাকলো। কতদিন পর এই বাড়িটাতে এসেছে। ঢাকায় যাওয়ার পর আরিয়ান আর নীলাদ্রিকে এই বাড়িতে আসতে দেয়নি। বাবা মায়ের জোড়াজুড়িতে একবার এসেছিল, আসলেও নিজে সহ এসে দিনের ভেতর রওনা দিয়েছিল। আবার নীলাদ্রি নিজের বাড়িটির দিকে তাকিয়ে প্রাণ ভরে নিঃশ্বাস নিল। বাসায় ঢুকতেই নীলাদ্রির মা মেয়েকে বুকে জড়িয়ে নিয়ে কেঁদে উঠল। ওনার কান্না দেখে বাবা সূচক শব্দ করে ধমকে উঠল, আহ বুবলি, মেয়েটি সবেমাত্র ঘরে ঢুকলো আর তুমি তোমার প্যাচ প্যাচ শব্দ তুলে কেঁদেই যাচ্ছ। বুবলি স্বামীর কথা শুনে তেলে বেগুনে জ্বলে উঠল। তুমি চুপ করো তো, তোমার কারণেই আজ আমার মেয়ের জীবনে কলঙ্কের দাগ লেগে গেল। নীলাদ্রি চুপচাপ রুমের দিকে চলে যায়। নীলাদ্রি ওয়াশরুমে ঢুকে বেসিনের পানি মুখে ছিটা দেয়। মুখের উপর হাত চেপে ধরে কান্নায় ভেঙে পড়ল। তার জীবনটা এমন হলো কেন? কি দোষ ছিল তার? সমাজে এখন তার উপর কলঙ্কের দাগ লেগে গেল কেন? তার জীবনটা এত কষ্টের হলো? সে তো চেয়েছিল সবকিছু ভুলে আরিয়ানের সাথে আবারও পথ চলতে, কিন্তু মানুষটা এমন কেন করলো? একটুও কি ভালোবাসা চায় না নীলাদ্রিকে? নীলাদ্রি তো ভালোবেসেছিল। আরিয়ান বাড়ি ফিরেই দরজা খুলতেই এরকম নীরবতা, আবছা অন্ধকার দেখে বুক চিনচিন করে উঠল। সবসময় বাড়িটা আলোতে ভরে ছিল। নীলাদ্রি সবসময় জানালার পর্দা সরিয়ে রাখত, আর আজ সব বদ্ধ। আরিয়ান গিয়ে সব জানালাগুলো খুলে পর্দা সরিয়ে দিতেই
সম্পূর্ণ বাড়ি আগের মতো আলো ঝিলমিল করে উঠল। তারপর সে ওয়াশরুমের দিকে চলে যায়। আরিয়ান ওয়াশরুম থেকে চুল মুছতে মুছতে বের হতেই মুখ ফসকে বলে উঠল, নীলাদ্রি, সকালে আয়রন করতে দিয়েছিলাম, সেই কাপড়টা কই রেখে। বলতে বলতেই থেমে গেল আরিয়ান। তার যে মনে নেই নীলাদ্রিকে সে ডিভোর্স দিয়ে দিয়েছে, সে আর আসবে না। আরিয়ান ড্রয়ার খুলতেই দেখল সকালে আয়রন করতে দিয়েছিল সেই কাপড়টা সহ বাকি আরো সব কাপড়গুলো তাক তাক করে গুছিয়ে রাখা। কাপড়গুলো নিতে গিয়ে নীলাদ্রিকে একটু মনে পড়লো আরিয়ানের। হয়তো এতদিন বাসায় ছিল তাই নীলাদ্রিকে মনে পড়ছে। আর আরিয়ানের সবকিছুই নীলাদ্রি তো করত, তাই প্রথম প্রথম নিজে নিজে এসব করতে একটু একটু মনে পড়ছে। সময়ের সাথে সাথে ঠিক হয়ে যাবে ভেবে নিজেকে বোঝালো আরিয়ান। ফ্রেশ হয়ে শুয়ে পড়লো আরিয়ান। ক্ষুধায় পেট চোচো করছে, কিন্তু এই মুহূর্তে উঠতে মোটেও ইচ্ছা করছে না। রিয়াকে একটা কল দিতে হবে। মেয়েটার সাথে আজ সারাদিন কথা বলতে পারেনি, হয়তো রেগে আছে। রাতে নীলাদ্রি নিজেকে উপরে শক্ত করে পরিপাটি হয়ে মা বাবার সাথে খাওয়ার উদ্দেশ্যে টেবিলে গিয়ে বসলো। মিজান চৌধুরী কিছুক্ষণ অপলক দৃষ্টিতে মেয়ের দিকে তাকিয়ে রইল। তিনি এটা বুঝতে পারছে না যে হঠাৎ মেয়েটা এত অগোছালো কিভাবে হয়ে গেল। যাই হোক, তিনিও মনে প্রাণে এটাই চান যে তার মেয়ে যেন সামনে এগিয়ে যেতে পারে। কই গো, খাবার আনো তাড়াতাড়ি। আমার মেয়ের জন্য তার পছন্দের খাবারটা তাড়াতাড়ি গরম করে আনো। আনছি, একটু অপেক্ষা করো। নীলাদ্রি চুপচাপ ভঙ্গিতে টেবিলে বসে আছে। সে মূলত স্বাভাবিক হওয়ার চেষ্টা করছে। আরিয়ানের সাথে তার এসব হয়তো কপালে লেখা ছিল, কিন্তু বাবাকে হয়তো মনে মনে অপরাধবোধ ঘিরে ধরেছে। হাজার হলেও তিনি একজন বাবা হিসাবে মেয়ের ভালোই চাইবে, কিন্তু এটা হয়তো কপালের লিখন। তাই নীলাদ্রি যথেষ্ট পরিপাটি হয়ে থাকার চেষ্টা করছে, যাতে করে বাবা মা যেন কষ্ট না পায়। রুমে ঢুকে নীলাদ্রি দরজা বন্ধ করে চুপচাপ ঘুমানোর চেষ্টা করলো। ঘুমোতে গেলেই সব কথা একসাথে মনে পড়ে। বড্ড অসহায় লাগে তখন নিজেকে। ঘুমটাও তখন স্বার্থপর হয়ে ওঠে। পাশের ঘরে শব্দচর ভয়ে যখন বালিশে মুখ গুজে গোঙ্গাতে থাকে, তখন বারবার করে মনে পড়ে সেই মানুষটার কথা, যাকে নিঃস্বার্থভাবে ভালোবেসে শুধুই অবহেলা আর অত্যাচার জুটেছে। আচ্ছা, কাউকে মনে প্রাণে ভালোবেসে আগলে রাখার চেষ্টা করা কি অপরাধ? সম্মানিত ভিউয়ার্স, আসলে কিছু সম্পর্ক না চাইতেও ভেঙে যায়, যেখানে আপনি সবটা দিয়েও একটা মানুষকে আগলে রাখতে পারেননি। তাহলে বুঝে নিবেন মানুষটা আপনার না। গল্পটির ভাবনা ও পরিচালনায় হাশেম রাজু, চিত্রগ্রহণ শিহাব ও শাকিল, প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ, মিউজিক প্লাস। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিন। ধন্যবাদ।